Assalamu alaikum, presenting another new vlog. আমি ইফাত, আমি আছি ইউএইতে। আমি একজন প্রবাসী বাঙালি। যদি ইউএই সম্পর্কে আরও ভালোভাবে জানতে চান এবং দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আজকে আমরা যাচ্ছি শারজাতে। ইউএইতে বা সংযুক্ত আরব আমিরাতে 7টি এমিরেট আছে, শারজা তার মধ্যে একটি। আবুধাবি, দুবাই, শারজা, আজমান, রাস আল খাইমা, ওমাল খোয়াইন এবং ফুজাইরা হচ্ছে 7টি এমিরেট, আর শারজা হচ্ছে তার মধ্যে থার্ড লার্জেস্ট এমিরেট ইন দ্য ইউএই। আমি আছি কালবাতে, কালবা ফুজাইরা স্টেটের কাছে। এখান থেকে শারজা সিটিতে যেতে আমার সময় লাগে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো। আমরা প্রায় শারজা চলে এসেছি। শারজা সিটিতে আমরা এখন পৌঁছে গেছি। যখন থেকে আপনি দেখবেন জ্যামে আটকে পড়েছেন তখন থেকেই ধরে নেবেন আপনি শারজা সিটিতে ঢুকে পড়েছেন। আমরা আজকে যাব শারজার রোলাতে। তো এখান থেকে শারজার রোলাতে যেতে আমাদের 10 মিনিট ড্রাইভিং ডিস্টেন্স, কিন্তু আমরা জ্যামে আটকা পড়ে আছি প্রায় আধা ঘন্টার উপরে। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। ট্রাফিক লাইটগুলো দেখতে পুরা জোনাকির মতো লাগছে। যদি চারপাশটা অন্ধকার হতো তাহলে জ্যামের এই ট্রাফিকের লাইটগুলো দেখতে পুরা জোনাকি পোকার মতো মনে হতো। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমরা জ্যামের মধ্যে এখনও আটকা পড়ে আছি। আমরা তো অনেক বেশি বোর হয়ে গেছি। আমরা যেখানে থাকি কালবাতে এত বেশি ট্রাফিক নেই, তাই কখনো জ্যামেও পড়তে হয় না। তো শারজাতে যখন আসি অল টাইম এটা ফেস করতেই হয়। যারা শারজাতে থাকেন তারা অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আমরা খুব বিরক্ত হয়ে যাই। যেখানে আমাদের শারজা সিটির শুরু থেকে রোলাতে আসতে অনলি 10 মিনিটস লাগে, সেখানে আমরা প্রায় 1 ঘন্টার উপরে জ্যামে দাঁড়িয়ে আছি। সো খুব বেশি প্যাথেটিক মনে হচ্ছে এখন। বাচ্চারা অনেক বেশি বিরক্ত হয়ে গেছে, গাড়ি থেকে নেমে যেতে চাচ্ছে তারা। সামনে এটি হচ্ছে শারজা গোল্ড সক বা গোল্ড মার্কেট। এটা বাইরে থেকে দেখতেও অনেক সুন্দর, আর ভেতর তো অবশ্যই সুন্দর, যেহেতু ভেতরে পুরাটাই গোল্ড আর গোল্ড, তো অবশ্যই ভালো লাগবে। এটা ভালো লাগে না এমন কোনো মেয়ে মানুষ নেই যার গোল্ড সব ভালো লাগে না। এমনিতে শারজা আমার খুব পছন্দের একটা জায়গা, সব কিছু এখানে হাতে নাগালে পাওয়া যায়। শারজাকে বলা হয়, শারজা সিটিকে মোস্ট ফ্যামিলি ফ্রেন্ডলি ডেস্টিনেশন। যারা দুবাইতে আবুধাবিতে জব করেন তারা মোস্ট অফ দ্যাম শারজাতে আজমানতেই থাকে। শারজা কিন্তু এমিরেটসের মধ্যে শারজা সিটি তার সব থেকে বিগেস্ট একটা সিটি এবং পুরানো একটা সিটি। আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এখন দেখা যাক কতক্ষণ লাগে। এখান থেকে আর 2 মিনিটের মতো ডিস্টেন্স। যদি আমরা জ্যামে না পড়ি তাহলে উইদিন 2 মিনিটস আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। দেখা যাক কতক্ষণ লাগে। শারজাতে গভর্নমেন্ট হলিডে হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে, আর প্রাইভেট সেক্টরগুলো সাধারণত ফ্রাইডেতে অফ থাকে। তাই এখানে আজকে অনেক বেশি ক্রাউড। আর এই এরিয়াটাতে মেনলি এটাকে রোলাকে বলা হয় বাঙালি বাজার। এখানে অনেক বাঙালি আছে, আর পুরা এরিয়াটা দেখলে আপনার মনে হবে আপনি বাংলাদেশে এসেছেন। ছোট্ট একটা বাংলাদেশ, ইউএর বুকে ছোট্ট একটি বাংলাদেশ। ইউএর প্রত্যেকটা স্টেটেই প্রায় একটা করে বাঙালি বাজার আছে, বাট রোলার এই বাঙালি বাজারটা বেশি ফেমাস এবং অনেক বেশি পরিচিত। এখানে অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে, বাঙালি আপনার সুপার মার্কেটও আছে আশেপাশে। এখানে যতগুলা শপ আছে প্রায় সবগুলাই বাঙালি। সো এই জায়গাটাকে বলা হয়ে থাকে বাঙালি বাজার। আবার জ্যামে পড়ার কারণে 2 মিনিটের রাস্তা আমরা 10 মিনিটেও পারতে পারছি না। আবার এতটুকু জায়গাতে আমরা 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি।
বাসা থেকে বেরিয়েছি আমরা 5:30টায়, যেখানে আমাদের 7টার আগে পৌঁছার কথা, এখন বেজে গেছে 8:30। যাই হোক, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমি মাঝে মাঝে এখানে আসি মাছ কেনার জন্য। এখানে একটি বাঙালি সুপার মার্কেট আছে, বাকেট, যেখানে ফ্রেশ বাংলাদেশি মাছ পাওয়া যায়। সো মাছ কেনার জন্য আমি মাঝে মধ্যেই এখানে এসে থাকি। তো আমরা পৌঁছে গেছি, এখন যুদ্ধ করতে হবে পার্কিং নিয়ে। এখানকার মেইন প্রবলেম হচ্ছে পার্কিং প্রবলেম। তারপরে আজকে শুক্রবার দিন, সো পার্কিং পাওয়াটা অনেক টাফ। আর এই এরিয়াটা কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল এরিয়া অ্যাজ ওয়েল, সো ক্রাউড হওয়াটা খুব স্বাভাবিক। এখন দেখা যাক কোথায় পার্কিং পাওয়া যায় আর কখন পার্কিং পাওয়া যায়। এখানে পে পার্কিং সব পার আওয়ার 2 দিরহাম করে। এখানে বুথ আছে, বুথে গিয়ে রিচার্জ করতে হয় গাড়ির ডিটেইল দিয়ে। তারপরে ওখানে কয়েন এন্টার করতে হয়, কি কার্ডেও রিচার্জ করা যায়। পুরা চারপাশে দেখছেন প্রায় সবাই এখানে বাঙালি, এই জন্যই এরিয়াটাকে বলা হয় বাঙালি বাজার। এখানে আসলে আমার বাংলাদেশের কোনো একটা ছোট শহরের কথা মনে পড়ে যায়। চারপাশে সব বাঙালি, সবাই বাংলাতে কথা বলছে। এখানে সবগুলো আশেপাশে যতগুলো শপ আছে সবগুলাই প্রায় বাঙালি শপ। আমি যে সুপার মার্কেটে আজকে আসছি সেটাও বাঙালি একটা সুপার মার্কেট। এটি হচ্ছে বাকেট সুপার মার্কেট। শারজা আজমানের সব বাঙালিরাই প্রায় এখান থেকে বাংলাদেশি যে মাছ বা সবজি কেনার থেকে এখান থেকেই কেনে। এবং চিনে না বাকেট এমন বাঙালি খুব কমই আছে, সবাই কেনে। খুব ফেমাস একটা সুপার মার্কেট, বাঙালি সুপার মার্কেট বাকেট। এখানে বাংলাদেশি প্রায় সব ধরনের সবজি পাওয়া যায় আর বাংলাদেশের সব মাছ এখানে পাওয়া যায়। আমি মেনলি ফিশটা কেনার জন্যই আসি। এখানে আসার পর আমার প্রথমে চোখে পড়েছে আমার পছন্দের গন্ধরাজ লেবু, সো লেবু নিয়ে নিলাম। এখানে সব বাংলাদেশি মশলা পাওয়া যায়, বাংলাদেশি বিস্কিট, সেমাই, পোলাওয়ের চাল, তেল, অনেক কিছুই পাওয়া যায়। আমি চারপাশটা দেখছিলাম আর কি কি নেওয়া যায় এখান থেকে। এরপর সামনের দিকে আমি শাক দেখছিলাম, লাউ শাক, কিন্তু অন্য কোনো শপিং মলের সুপার মার্কেট থেকে বা অন্য কোনো শপিং মলে পাওয়া যায় না। এখানে আসলে লাউ শাকটা পাওয়া যায়, তো আমি কিছু লাউ শাক নিয়ে নিলাম। আমরা প্রায় আসি এখানে, এখানকার যারা স্টাফরা আছেন ওনারাও বেশ পরিচিত হয়ে গেছে। এখানে কচু শাক দেখছি, তো আমি একটু কচু শাকও নিয়ে নিলাম, কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। ভিতরে কয়েকটা করে কচু পাতা থাকে, এটা অনেক বেশি দামে কিনতে হয়। আমাদের দেশে তো বলতে গেলে এগুলো পানির দামে পাওয়া যায়, তো এখানে অনেক বেশি এক্সপেন্সিভ। এখানে মুড়ির মোয়াও আছে, দেখছিলাম আমি। এরপর আমার চোখ পড়ে গেল আমড়ার দিকে। এখানে বেশ ভালো ভালো তাজা তাজা আমড়া ছিল, তো কয়েকটা আমড়া নিয়ে নিলাম। এগুলো তো সচরাচর পাওয়া যায় না, আর সিজনের ফ্রুটসগুলো খেতে আসলে খুব ভালো লাগে, কিন্তু যেহেতু আমরা বাইরে থাকি সবসময় পাওয়া একদম সম্ভব না। ভাগ্যে ছিল বলে আজকে পেয়ে গেছি, এর আগে যখন আসলাম তখনও ছিল না। আমি জিজ্ঞেস করেছিলাম, একটা মজার জিনিস পেয়ে গেলাম, বেল পেয়ে গেলাম, কদবেল, তো নিয়ে নিলাম। আগে ছোটোবেলায় স্কুলে বা আমাদের এলাকাতে অনেক বেল মাখা খেয়েছি, আসলে সবাই খেয়েছে।
বাংলাদেশে যারা তারা তো এগুলো ফেমাস খাবার। তো আজকে পেয়ে গেলাম। আমি জিজ্ঞেস করছিলাম পাকা কিনা, পাকা দেখে আমাকে কয়েকটা বেল দিয়ে দেন। খুব একটা পাকা ছিল না, বাসায় নিয়ে গিয়ে রাখতে হবে কয়েকদিন, তারপর হয়তো বা পাকবে। আমার ছেলে জিজ্ঞেস করছিল এগুলা কি জিনিস, ও আগে কখনো কদবেল দেখেনি, তাই চিনতে পারছে না। আগে সবসময় এগুলো ফ্রুটস দেখতে পাওয়া যেত, এখন দেশেও কিন্তু এগুলো সবসময় দেখা যায় না। আমি কেনাকাটা করছি আর আমার পিছে পিছে আমার ছেলে ক্যামেরা নিয়ে ঘুরছে। সে এখন খুব ভালো শ্যুট করতে পারে, ক্যাপচার করতে পারে এবং সে পছন্দও করে। দেশি পটলও পেয়ে গেলাম। এখানে পটলের প্রায় সিজন শেষ, পাওয়া যাচ্ছে না। ভালো ফ্রেশ পটল ছিল, তা বেশ কিছু পটল নিয়ে নিলাম। মেইনলি যে কাজে এসেছিলাম মাছ নেওয়ার জন্য, ইলিশ মাছ নেওয়ার জন্য। ইলিশের সিজন, দেশের তো সব জায়গাতে শুধু ইলিশের কথাই শুনি, সোশ্যাল মিডিয়াতে শুধু ইলিশ দেখি, ইলিশের রেসিপি দেখি, সবাই শেয়ার করে, কিন্তু আমরা তো খেতে পারছি না। তাই আমরা মেনলি আজকে ইলিশ মাছ নেওয়ার জন্য এখানে এসেছি। তো নিয়ে নিলাম ইলিশ মাছ, বেশ বড় বড় সাইজের ইলিশ মাছ ছিল। জানি না স্বাদ কেমন হবে। ওখানে যা স্টাফ ছিল তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে স্বাদ ভালো হবে কিনা এবং ইলিশ মাছটা কত দিনের। সাথে আমি আরও কিছু মাছ নিয়ে নিয়েছি, মলা মাছ, ছোটো ছোটো গুদু চিংড়িগুলো নিলাম। বাংলাদেশের যে বড় বড় চিংড়ি মাছ, গলদা চিংড়ি বলে, সেগুলোও নিয়েছি। পাবদা মাছ নিয়েছি, কাতলা মাছ নিয়েছি, শিং মাছ নিয়েছি, কই মাছ, অনেক মাছ নিয়েছি। আমি তেমন একটা মাছ পছন্দ করি না, ইলিশ মাছ আর মলা মাছ, ছোটো ছোটো চিংড়ি, শুধু এই মাছটাই আমি খাই। অন্য মাছ তেমন পছন্দ করি না। সি ফিশটা একদমই আমি খাই না, কিন্তু আমার হাজব্যান্ড বাচ্চারা মাছ খুব পছন্দ করে। মাছের জন্য আমরা এখানে আসি। এখানে মোটামুটি ফ্রেশ পাওয়া যায় মাছগুলো, একদম তো ফ্রেশ না, ফ্রেশ বলতেও দেখা যায় 2 মাসের পুরনো মাছ। এক্সপোর্ট করতে তো টাইম লাগে এখানে আসতে, এই জন্যই আসলে এর যে ফ্রেশ মাছ অন্য কোথাও পাওয়া যায় না। সেজন্য এত দূর থেকে আমরা আসি মাছ নেওয়ার জন্য। কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে ফেমাস কাচ্চি ডাইন রেস্টুরেন্ট। বাস কয়েক সপ্তাহ আগে রেস্টুরেন্টে স্টার্ট করেছে। এটি একটি বাঙালি রেস্টুরেন্ট, নাম দেখে অবশ্যই বুঝতে পারছেন, খুব নাম শুনছি, সেজন্য আজকে আমরাও চলে আসলাম এখানে খেতে। চলো দেখা যাক খাবারের কোয়ালিটি কেমন এবং পরিবেশ কেমন। আজকে ফার্স্ট টাইম আমরা আসছি। ভেতরটা বেশ নিট অ্যান্ড ক্লিন দেখছি। জায়গাটা একটু স্পেশিয়াস হলে ভালো হতো, কিন্তু বেশ ভালোই দেখছি পরিবেশটা। এখন খাবারের কোয়ালিটি কেমন সেটা দেখা যাক। অনেক দিন আমরা বাংলাদেশি খাবার খাই না, অনেক দিন দেশে যাওয়া হয় না, তাই চলে আসলাম বাংলাদেশি খাবার খেতে। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম এখানকার ফেমাস মাটন কাচ্চি, কাবাব আর বুরহানি। খাবার বেশ ভালোই ছিল, আমি বলবো আমাদের ভালো লেগেছে, মজা করে খেয়েছি আমরা। বাংলাদেশি খাবার এবং এখানকার যিনি ওনার উনিও বাংলাদেশি। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আবার আসবো। এটি শারজাহ মিউজিয়াম। শারজাহতে বেশ কয়েকটি মিউজিয়াম আছে এবং প্রত্যেকটি ভিজিট করার মতো। অবশ্যই যদি আপনারা না এসে থাকেন অবশ্যই ভিজিট করবেন। আমরা কালবা থেকে 2টা ফ্যামিলি আসছিলাম। শারজাহতে আমাদের একটি ফ্যামিলি ফ্রেন্ড থাকেন, তো
তো ওনাদেরকেও আমরা ডেকে নিয়েছিলাম। সবাই একসাথে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাচ্ছি শারজা বিচে। শারজা বিচগুলো অনেক সুন্দর। শারজার আন্ডারে যেমন শারজা সিটিতে যে বিচটা আছে, খোরফাখান বিচ এবং কালবা বিচ, প্রত্যেকটা বিচ অনেক বেশি সুন্দর। আড্ডা দেওয়ার জন্য, গ্যাদারিং, গেট টুগেদারের জন্য আইডিয়াল প্লেস। যদি ভিজিট না করে থাকেন অবশ্যই করবেন, আপনাদের ভালো লাগবে। আমরা অলমোস্ট চলে এসেছি বিচে। এখানেও সেম পার্কিং নিয়ে যুদ্ধ করতে হবে, পার্কিংয়ের ঝামেলা। শারজাতে সব কিছুই ভালো, একটাই প্রবলেম, সেটা হচ্ছে পার্কিং প্রবলেম। উইকডেসে আসলে তারপর অত প্রবলেম হয় না, কিন্তু উইকেন্ডে আসলে এটা প্রচুর বেশি, একদম অবস্থা খারাপ হয়ে যায় পার্কিং খুঁজতে খুঁজতে। শারজা বিচটা অনেক বেশি সুন্দর। এটা ফুড কোর্ট, এখানে বেশ কিছু ফেমাস কফি শপ এবং রেস্টুরেন্ট আছে, বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে, বেশ ভালো। আমি 2বার মতো এখানে এসেছি। যখনই আসি অনেক বেশি লোকজন থাকে এখানে, পার্কিংয়ের প্রবলেম থাকে, তার মানে বুঝতেই পারছেন সবাই এখানে আসে। খুব সুন্দর নিরিবিলি একটা জায়গা। এই যে রেড কালারের যে ট্র্যাকটা দেখছেন, এটি জগিং ট্র্যাক। শারজার আন্ডারে যে কয়টি বিচ আছে সব কয়টিতে এখন এরকম জগিং ট্র্যাক করেছে। যারা ওয়াকে আসেন, যারা জগিং করেন, তারা নিশ্চয়ই এটি চিনেন। আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, ঘন্টা খানেকের মতো আমরা এখানে ছিলাম, সবাই মিলে গল্প করলাম, খুব ভালো একটা সময় কাটিয়েছি। বাচ্চারা অনেক বেশি খুশি, ওরা ওদের ফ্রেন্ডদের সাথে মিট করলো। মাঝে মাঝে এরকম টাইম স্পেন্ড করা প্রয়োজন সবার রিল্যাক্সেশনের জন্য। যেহেতু আমরা বাইরে থাকি, পরিবারের কাছ থেকে অনেক দূরে থাকি, তাই ফ্রেন্ডরাই আমাদের এখানে ফ্যামিলি। বেশি দেরি করব না, আমরা এখন বেরিয়ে পড়ব, যেহেতু অনেকটা দূর আবার ড্রাইভ করে আমাদের যেতে হবে। কালকে সকালে আবার সবার অফিস আছে। তাড়াতাড়ি আসবো বলতে বলতে প্রায় 1টা বেজে গেছে। আমরা প্রায় বাসার কাছে চলে এসেছি, এখান থেকে 20 মিনিটসের ড্রাইভিং। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারা কী কী ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।